প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরাও বেশ ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, পড়াশোনা করতে হলে ভালো করে থাকা দরকার। শুধু পড়াশোনা করা নয়, ওই যে আগে একদিন বলেছিলাম আগের ক্লাসে যে জীবসত্তা এবং মানব সত্তা, এই মানব সত্তার বিকাশের জন্য মনটাকে ভালো রাখা, মনকে যারা সুখী সুন্দর রাখতে পারে, মনের প্রফুল্লতা যাদের মধ্যে থাকবে, তারা কিন্তু শরীর এবং মন দুটোর দিক থেকেই বেশ ভালো থাকে। আর শরীর এমনি সুস্থ ভালো, কিন্তু মানসিকভাবে সে অসুস্থ। এই কি করব, কি হবে, কি দিয়ে কি, এইরকম যে একটা ভাবনা নিয়ে যারা সারাক্ষণ থাকে, তাদের দেখবা যে মনের মধ্যে দুর্বলতার কারণে শারীরিক দুর্বলতাটাও তৈরি হয়ে যায় এবং তখন মন এবং শরীর দুটোই অসুস্থ হয়। এজন্য আগে কিন্তু মনকে সতেজ রাখা দরকার, মনকে সতেজ রাখা দরকার, এবং সেটা যারা পারবে তাদের শরীরটাও সতেজ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। সুতরাং তোমরা সবসময় আগে মনের চর্চা করবে। আমাদের দেশে আমরা কিন্তু কাউকে যদি বলি যে ভাই তুমি একটু মানসিক ডাক্তারের একটু পরামর্শ নাও তো, হ্যাঁ, অনেকে কিন্তু রেগে যাবে, ক্ষেপে যাবে। হ্যাঁ, মানসিক ডাক্তারের কাছে যাব কেন? আমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি কি পাগল হয়ে গেছি নাকি? আমি কি মানসিক বিকারগ্রস্ত নাকি? আসলে আমাদের শরীরে ধরো একটু জ্বর আসলো, আমরা ঔষধ দৌড়ে ফার্মেসিতে চলে যাই। হ্যাঁ, একটু মাথা ব্যথা হলো, দৌড়িয়ে ঔষধ আনতে চলে যাই। শরীরে যে কোনো একটু অসুস্থ হলেই অনেক সময় নিজেদের ঘরেও অনেক ট্যাবলেট ক্যাপসুল থাকে, ধরে ধামধুম করে দুটো খেয়ে ফেলি। তো এখন এই যে এটাতে কিন্তু আমাদের খারাপ লাগা হয় না, আমরা যখন তখন নিজেও খাই, আরেকজনকেও খেতে উৎসাহিত করে। কিন্তু যদি বলা হয় ভাই তোমার মনটাকে সতেজ রাখার জন্য ওখানে একজন মানসিক ডাক্তার আছে, তুমি যাও না তার কাছে, একটু গিয়ে তার কাছে পরামর্শ নিয়ে আসো। হ্যাঁ, রেগে একাকার হয়ে যাবে, তুমি আমাকে মানসিক ডাক্তারের কাছে যেতে বলছো, আমি কি পাগল নাকি? হ্যাঁ, আমার কি অসুবিধা হয়েছে? আসলে যেইটা বেশি দরকার আমরা সেই জায়গায় যাচ্ছি না, তুলনামূলক যেটা কম দরকার সেই জায়গায় দৌড়াচ্ছি বেশি, এবং সেই জায়গায় দৌড়াতে গিয়ে আমাদের যেটা বেশি দরকার সেটার কথা আমরা বেমালুম ভুলে যাই। যেমন আমাদের টার্গেট হওয়ার কথা ছিল মানব সত্তার কাছে যাওয়া, কিন্তু আমরা সারাক্ষণ জীবসত্তার ঘরে বসে আছি। জীবসত্তার ঘরে বসে আছি, ঘরটা দোতলা ঘর, দোতলা ঘরের নিচতলাটা হলো জীবসত্তা, উপরতলাটা হলো মানব সত্তা। আমাদের যাওয়ার উদ্দেশ্য, লক্ষ্য, ডেস্টিনেশন থাকার কথা ছিল দোতলায়, যে ওখানে আমরা যাব, কিন্তু সেখানে না গিয়ে আমরা সারাক্ষণ নিচতলায় বসে দৌড়াচ্ছি এবং এখানে বসে বিশৃঙ্খলা তৈরি করছি, এবং এই সেই বিশৃঙ্খলা তো আবার সমাধান করার জন্য এখানে বসে আমরা বিভিন্ন চেষ্টা তদবির করছি, কিন্তু আমাদের মূল লক্ষ্যটা ভুলে যাই। মনকে সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে। যদি সেটা পারো তাহলে দেখবে যে তোমার শরীরও সুস্থ হয়ে গেছে, আর শরীর মন দুটোই যা সুস্থ ভালো, সেই তো প্রকৃত সুখী। হ্যাঁ, আচ্ছা, আগের ক্লাসে আমরা জীব সত্তা মানব সত্তা নিয়ে কিন্তু অনেকগুলো কথা বলেছিলাম। আশা করি তোমরা সেগুলো পড়েছো, মনে আছে। বইটা তোমাদের কাছে আছে তো? হ্যাঁ, বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর বের করা, পেন্সিল কলম হাতে নাও, শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহের হোসেন চৌধুরী। যদি এখন আজকে তোমাদেরকে জিজ্ঞেস করি মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে তিনি মারা গেছেন, মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিল, মোতাহার হোসেন চৌধুরীর অনুবাদধর্মী যে গ্রন্থ দুটি তার নাম কি, তার সবচেয়ে উল্লেখযোগ্য যে সৃষ্টি কর্ম বইটার নাম কি, সংস্কৃতির কথা। মোতাহার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এরকম প্রশ্নগুলো কিন্তু নিজেরা নিজেরা বাসায় তৈরি করবা, ঘরে বসে তৈরি করবা,
এমনকি মাঝে মাঝে ক্লাসেও কিন্তু তোমরা তৈরি করবে। যেমন একটা প্যারা, দুইটা প্যারা এরকম নিলে, বা একটা পৃষ্ঠা, হ্যাঁ, যে এই প্রবন্ধটা পড়ছি এই পৃষ্ঠার মধ্যে থেকে কে কতগুলো সুন্দর সুন্দর ভালো ভালো জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করতে পারো, এরকম নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করবা, তাহলে দেখবা যে পরীক্ষায় অনেক ভালো করতে পেরেছ। আগে নিজেরা বুঝবে, তারপরে পরীক্ষার জন্য হবে। পৃষ্ঠা 87 চলে যাও। আগের ক্লাসে আমরা লেখক, পাঠ পরিচিতি, শব্দার্থ এবং প্রবন্ধের মধ্য থেকে বেশ কিছু অংশ পড়েছিলাম। আজকে আমরা বাকি অংশটুকু পড়ব। ধরো, আগের দিন আমরা পড়েছিলাম যে চাই চাই আরো চাই, শুধু চাই, শুধু চাওয়ার কোনো শেষ নাই। হ্যাঁ, যত পাই তত চাই, যত পাই তত চাই। আজকে তারপর থেকে ধরো, তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা ফলাতে পারবে না। কথাটা হলো এই যে শিক্ষার মূল লক্ষ্য থাকতে হবে মানব সত্তার ঘরে যাওয়া। এখন যদি আমরা বোঝাতে না পারি, আমরা যদি বুঝতে না পারি যে আমাদের লক্ষ্য হলো মানব সত্তা, তোমরা আবার অনেকে হয়তো মনে করবা যে এটা নিচে আর এটা উপরে, আসলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে। প্রসঙ্গে জীবসত্তা মানব সত্তার লেখার ক্ষেত্রে আগে এটা আসে, তাই এটা লিখেছি আগে উপরে, কিন্তু হবে কি মানব সত্তাটা থাকবে উপরে আর জীবসত্তাটা কি নিচে। হ্যাঁ, তো মনুষ্যত্বের বিকাশের জন্যই হলো শিক্ষা। যদি এই ধ্যান ধারণা নিয়েই লেখাপড়া করা যায় তাইলে সব কিছু সম্ভব। শুধু টাকা পয়সার চিন্তা করেই যদি শিক্ষা গ্রহণ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক সীমাবদ্ধতা তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়ে যাব। তাহলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে আগে মাথায় রাখতে হবে, তারপর আমাদেরকে পরিকল্পনা মাফিক পথ চলতে হবে, তাই না? এবার ধরো, ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে সেখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় মূলত আসলে যে অবস্থাটা দাঁড়াচ্ছে বা হচ্ছে সেটা হলো এরকম যে ওই যে স্তরের কথা আমরা বলছি ওই স্তরে যেতে পারে দুই একজন, অধিকাংশ মানুষ কিন্তু নিচের তলায়, অধিকাংশ মানুষ উপরে ওঠার সক্ষমতা অর্জন করতে পারে না। এজন্য দেখবা যে বুদ্ধিমান, বুদ্ধিমতী বা দার্শনিক, সুশিক্ষিত, পণ্ডিত, বুদ্ধিজীবী, বিজ্ঞানী এ কি ঘরে ঘরে হয়? কালে ভদ্রে দুই এক জায়গায় দুই একজন। আর আরেকটা জিনিস হলো, একটা কথা আছে, যে জাতি জ্ঞানীদেরকে মূল্যায়ন করতে পারে না সে জাতির মধ্যে জ্ঞানী তৈরি হয় না। তো আমাদের সারাক্ষণ ওই উপরের স্তরে যাওয়ার ধ্যান ধারণা কম থাকার কারণে কালে ভদ্রে দুই একজন আমাদের উপরের দিকে যায়। যেমন নোবেল পুরস্কার যখন ঘোষণা হয়, কিছু কিছু দেশ আছে দেখবা এই সমস্ত দেশে প্রতি বছরই দুই একজন করে নোবেল পুরস্কার পায়। আর সেই 1901 সাল থেকে নোবেল পুরস্কার ঘোষণা হওয়ার পর আজকে 2019 সাল শেষ হতে লাগলো, এই প্রায় 119 বছরে, এই 119 বছরে আমাদের বাংলাদেশে মাত্র নোবেল পেয়েছে একজন। আবার অনেক অনেক দেশে অনেক লোক নোবেল পেয়েছে। তাহলে আমাদের সমস্যা, এখন তোমরা বলবো বাংলাদেশ তো 71 সালে স্বাধীন হয়েছে, তাও কিন্তু প্রায় 50 বছরের কাছাকাছি। তাহলে সে 50 বছর ধরে নোবেল পেয়েছে মাত্র একজন। নোবেল চালু হয়েছে ধরো 120 বছর, 19 বছর ধরে, সেখানে আমাদের দেশে পেয়েছে মাত্র একজন, নাম হলো ডক্টর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। তাইলে এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আমরা বলি
যে তিনি কিন্তু তাইলে এই মানব সত্তার ঘরে উন্নীত হতে পেরেছেন। এরকম কিন্তু আরও কিছু মানুষ আছে, তোমরা একটু বেশি করে পত্রিকাও পড়বা, তাহলে এর সাথে এই বিষয়গুলো তোমাদের জানা হবে। তোমরাও একসময় এরকম মানব সত্তার ঘরে সবার জায়গা হবে, এটাই কিন্তু আমার ইচ্ছা। তোমাদের সাথে কথা বলার সবচেয়ে বড় উদ্দেশ্য কিন্তু আমার সেটা, যে তোমরা সবাই এরকম মানব সত্তার ঘরে যেন অবস্থান করতে পারো। তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে না বলে মনে হয় না। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? কারাঘরে যারা থাকছে তারা সেখানে পেট ভরে খাচ্ছে, যদি সে ব্যবস্থা করা হয়, খাওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে সেই মানুষটার কোনো মূল্য আছে? কিন্তু নজরুল পেট ভরে তো খেতে পারেননি, না খেয়েও স্বাধীনভাবে সারা দেশের এখানে সেখানে যেখানে খুশি ঘুরেছেন, দেখেছেন, দেখে দেখে ভাবছেন, ভেবে আবার সেটা তার কলমের মাথায় লিখছেন। লেখার পরে সেই লেখায় উদ্বুদ্ধ হচ্ছে, উৎসাহিত হচ্ছে আমরা। তিনি কিন্তু এই মানব সত্তার ঘরে চলে গিয়েছেন। অত বেশি খেতে পারেননি, অত টাকা পয়সা তার মধ্যে ছিল না, বাড়ি গাড়ি ছিল না, কিন্তু মানব সত্তার ঘরে যেতে পেরেছেন। আমাদেরকে সেই দোতলায় মানব সত্তার ঘরে যেতে হবে। প্রবন্ধটা কিন্তু একটু বুঝবা। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? প্রচুর অন্নবস্ত্র পেলে আলো হাওয়ায় স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে। একেবারে যার আলো বাতাস নাই, যে এমন একটা জায়গায় থাকে, খাবার দাবার যার নেই কোনো রকম, এমন একটা অবস্থায় যে থাকে, তাকে যদি কারাগারেও নিয়ে রাখা হয়, প্রথমত তার কাছে সেটা বেশ স্বর্গের মতো অনেক ভালো একটা বিষয় মনে হবে। কিন্তু তাই বলে যে তার সত্যই স্বর্গ, এটাও কিন্তু না। তাই বলে কি এই কারাগারটা কি আসলে স্বর্গ? না। কারণ হলো, যারা স্বর্গ বা ওই যে মানব সত্তা আরও সুখের সন্ধান যারা দেখেন, 5 স্টার 7 স্টার হোটেল আছে না, সেই হোটেলগুলো যারা দেখেনি, সাধারণ রাস্তার পাশে চাটাই বিছিয়ে যারা ঘুমোচ্ছে, তারা কি ওই বিষয়টা কল্পনাও করতে পারবে? যখন কল্পনা করতে পারবে না, তখন সে কোনো রকম একটা তোষক বিছালে মনে করবে, আজকের বিছানাটা কত সুন্দর, কত আরামদায়ক, হ্যাঁ, কি নরম, ঘুমোতে কি মজা। আর যখন আরও অনেক লাক্সারিয়াস, অনেক রিল্যাক্স, অনেক সুন্দর, হ্যাঁ, 3 স্টার 5 স্টার 7 স্টার যে সমস্ত হোটেলগুলো রয়েছে, সেগুলোর অবস্থা দেখলে মানুষ তখন মনে করবে, কোন স্বর্গে, কোথায় যেন চলে এসেছি। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে স্বর্গ বানিয়েছেন, সেটার সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই নেই। সেইখানটায় না থাকার কারণে ওই আকাঙ্ক্ষাও আমাদের মধ্যে নেই। সুতরাং আমাদের মধ্যে আসলে সেই আকাঙ্ক্ষা তৈরি করতে হবে, সেই কল্পনা আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে যদি আমরা সেই শিক্ষার উপকারটা পেতে পারি। আর যদি সেই কল্পনা, সেই আকাঙ্ক্ষা, সেই লক্ষ্য যদি আমাদের না থাকে, লক্ষ্যে পৌঁছানোর যে শখ, যে পরিকল্পনা, সেটা যদি আমাদের না থাকে, আমরা তো গন্তব্যে যেতে পারবো না। তোমাদের সবাইকে সেই চেষ্টাই কিন্তু করতে হবে। বাইরের আলো হাওয়ায় স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আবার যে মানুষ বাইরে প্রচুর আলো বাতাস পাচ্ছে, খাবার দাবার পাচ্ছে, তাকে যদি নিয়ে জেলে আটকানো হয়, তখন সে কিন্তু ওখানে থাকতে চাইবে না। যে খাবার দাবার পায়নি, যে সারাক্ষণ ছোট্ট ঝুপড়ির মধ্যে, একটুখানি কুঠুরির মধ্যে রয়েছে, হ্যাঁ, দুশ্চিন্তায়, ক্ষুধাগ্রস্ত, তৃষ্ণার্ত অবস্থায়, সে কারাগারটাকে স্বর্গ মনে করছে। কিন্তু যে বাইরে ঘুরছে, খাবার দাবার পাচ্ছে, সে কি কারাগারকে স্বর্গ মনে করবে? করবে না। তাহলে সে বরঞ্চ কারাগার থেকে কখন মুক্ত হতে পারে, কখন বেরোতে পারে, সেই চিন্তায় তার অস্থিরতা তৈরি হয়ে যাবে। আকাশে বাতাসে অনেক যে পক্ষী
আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। যে পাখিটা আকাশে ওড়ে, যে পাখিটা বিভিন্ন জায়গায় ডালপালার উপর থেকে বনে জঙ্গলে ঘুরে ঘুরে কীটপতঙ্গ খেয়ে খেয়ে বাঁচে, সে কি যে নিশ্চিন্তে বসে বসে খাঁচার মধ্যে আমাকে খাবার দিবে, সে কি ইচ্ছে করে গিয়ে খাঁচায় কখনো ঢুকবে? সে কখনো সেখানে ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ তার বোধটা এমন যে স্বাধীনতার জন্য সে উন্মুখ। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই, সেখানে মুক্তি নেই। মানুষের অন্ন বস্ত্রের সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসায় তৃপ্তির প্রয়োজন। যারা আত্মার মুক্তি, আত্মার স্বাধীনতা, মুক্তির স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এই সমস্ত বিষয় সম্পর্কে যার কোনো ধারণা নেই, সে মানুষ কিন্তু কোনো রকম একটু ক্ষুধা পিপাসা মেটাতে পারলেই সে শান্ত। আমাদের সমাজে দেখবা যে অনেক মানুষ পরের বাড়িতে কাজ করে, যা যা বলে সে অনুযায়ী চলে, যা করতে বলে সেটা করে, যা খেতে দেয় তাই খায়, বছর শেষে কিছু টাকা পয়সা দেয়, সেটা নিয়ে তার সংসারের আগায়। এখন এই মানুষটা আর কিছু মানুষ আবার এই মানুষটাকে যিনি রেখেছেন, এই দুইজনের মানসিকতার মধ্যে কিন্তু হাজার হাজার মাইল পার্থক্য, দূরত্ব। এই জিনিসটাই কিন্তু আজকে আমাদের পাঠের বিষয়, বোঝার বিষয়, আলোচনার বিষয়। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। যেমন চিন্তাটা থাকবে কি, কথার কথা যে একটু আগে বলেছিলাম নোবেল পুরস্কারের কথা। তোমাকেও এমন একটা জিনিস আবিষ্কার করতে হবে, এমন একটা জিনিস তৈরি করতে হবে যে তুমি এরকম বিশ্ববিখ্যাত একজন নোবেল লরিয়েট হবে। চিন্তা থাকবে তোমাকে ওই লক্ষ্যে যাওয়ার, আর সেই লক্ষ্যে যেতে গিয়ে তুমি তো না খেয়ে বাঁচবে না, খাওয়ারও প্রয়োজন আছে। সেক্ষেত্রে যতটুকু খাবার একান্ত দরকার, সেই খাবারটুকু তুমি জোগাড় করো, সেটুকু ম্যানেজ করো, সেটুকু করে খেয়ে তুমি বাঁচো, বেঁচে থেকে তুমি এই কাজগুলো করো, তাহলে কিন্তু তুমিও এই একজনের মধ্যে যেতে পারো। আর যদি তোমার সেই লক্ষ্যটা যদি থাকে, তাহলে তোমার খাওয়া পড়ার চিন্তাটা অত বেশি আসবে না। আগে হবে তোমার এই অন্যতম একজন হওয়ার চিন্তা, এরপরে দেখবা তখন তোমার পাশে একটা কথা আছে না, স্বাভাবিক একটা বিষয়, যে এখন রাস্তার পাশ দিয়ে সুন্দরী একটা মেয়ে হেঁটে গেলে অনেক অনেক সময় মনে হবে, ওই মেয়েটাকে যদি একটু বিয়ে করতে পারতাম, এরকম একটা চিন্তা অনেক সময় মাথার মধ্যে আসবে। একটু কথা বলতে পারতাম, একটু কাছে যেতে পারতাম। কিন্তু তুমি যদি তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে ওরকম কত সুন্দরী মেয়ে তোমার কাছে চলে আসবে। একটা স্বাভাবিক বিষয়ই দেখো না, সিনেমায় আমরা যে সমস্ত নায়ক নায়িকাদেরকে দেখি, সেই নায়ক নায়িকারা কিন্তু একদিনেই নায়ক নায়িকা হয়ে যায়নি। সে নায়ক নায়িকা হতে তাদেরকে লম্বা পথ পাড়ি দিতে হয়েছে। এখন আমরা সিনেমায় নায়িকাদেরকে দেখলে আমরা তাদেরকে কাছে পাওয়ার আশা করি। কত নায়কদেরকে দেখলে কত মেয়েরা তাদেরকে স্বামী হিসেবে বরণ করে নিতে চায়। কত খেলোয়াড় আছে টিভির পর্দায় যে খেলা দেখি আমরা, সেই খেলোয়াড়দের সাথে একটা ছবি তুলতে পারলে নিজেদেরকে ধন্য মনে করি, একটা ছবি তুলেছে। সেই খেলোয়াড়দেরকে যদি কেউ বিয়ে করতে পারে, মনে করে ওরে বাবা, এত বড় বিশাল খেলোয়াড়, টিভিতে যার নাম করছে সে আমার স্বামী। তাহলে মেয়েরা ধন্য হয়। তাহলে নিজেকে ওরকম প্রতিষ্ঠিত করে ফেলো, তাহলে ওরকম অনেক মেয়েরা তখন তোমার পিছনে দৌড়াবে। তুমি যে দৌড়াবে এখন, আর তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তখন তোমার পিছনে দৌড়াবে তারা। তাহলে এই যে তুমি সেই মানব সত্তার ঘরে যাও, তুমি এই যে একজন হও, একজন, এই একজন যদি তুমি হতে পারো, তাহলেই কিন্তু দেখবে যে তখন তোমার ক্ষুধ পিপাসাও থাকবে না,
আর সেই বিখ্যাত হয়ে গিয়েছ, আবার মানব সত্তার ঘরেও তোমার অবস্থান হয়েছে, তখনই কিন্তু মানুষ তোমাকে অনুকরণ করবে। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। কয়টা উপায়? দাগ দিয়ে রাখো একটু। মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি হলো অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা। শুধু খাবার পড়ার ব্যবস্থাই কিন্তু আসলে মানুষের জীবনে না, এই চিন্তাটা মানুষের মধ্য থেকে দূর করতে হবে। যদি সেটা করা যায় তাহলে সেক্ষেত্রে মানুষের ওই উপরের দিকে যাওয়ার পথটা সহজ হবে। আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ার সাধনা। তাহলে দুইটা পথ কি? একটা হলো যে টাকা চাই এই চিন্তার থেকে দূরে থাকা চাই। আর একটা কি? যে শিক্ষার দ্বারা মনুষ্যত্বের যে স্বাদ পাওয়া, সেই মনুষ্যত্বের স্বাদ পাওয়ার পথটাকে চিনতে হবে। যদি সেটা চেনা যায় তাইলেই কিন্তু মানুষের মূল কার্য সমাধা হবে। এবার যাও, এই উভয়বিধ চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকেই বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলেই সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। অর্থাৎ একটার সাথে কিন্তু আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন তুমি যদি মনে করো যে শুধু আমি মনুষ্যত্বের স্বপ্নই দেখছি এবং সেই সাধনায় নিজেকে সারাদিন ব্যতিব্যস্ত রাখছি, তাহলে তোমার একসময় সেই সাধনায় ব্যস্ত থাকতে গিয়ে তুমি সারাক্ষণ শুধু পড়তে পড়তে গিয়ে তোমার খাবার দাবার, ঘুম, চিন্তা সব কিছু ব্যাহত হয়ে গেল। সব কিছু বর্জন করে তুমি যদি এই পথে হাঁটতে থাকি, একসময় তো তোমার চলৎ শক্তি আর থাকবে না। যখন থাকবে না তখন তোমার অবস্থাটা কি দাঁড়াবে? তখন তো তুমি পড়ে যাবে। যখন পড়ে যাবে তখন আর তোমার সামনে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। তাইলে কোনোটাকে বাদ দিয়ে কোনোটা নয়, এটাও মনে রাখতে হবে যে একটার সাথে আরেকটা জড়িত। তুমি যদি এই নিচতলার ঘরেই না ঢোকো, হ্যাঁ, ধরো নিচতলা দুইটা ঘর, হ্যাঁ, এখন এই নিচতলার ঘরে ঢুকলে পরে এরপরে এখান থেকে যে সিঁড়ি আছে, এই সিঁড়িতে তুমি এই উপরে এখানে উঠতে পারবে। আর যদি তুমি এই ঘরেই না ঢোকো তাহলে তুমি এই সিঁড়ি দিয়ে উপরের ঘরে যাবে কি করে? তাহলে তোমাকে অন্ন বস্ত্রও লাগবে, অর্থকরী টাকা পয়সাও লাগবে, আবার সেটার উপরে ভর করে তোমাকে এখানে যেতে হবে। তবে সবসময় চিন্তাটা কিন্তু এটা নয় যে আমি এই জীবসত্তার ঘরেই সারাক্ষণ পড়ে থাকব, বিষয়টা কিন্তু সেটা না। যে টাকা পয়সার জন্যই আমি সারাক্ষণ সব কিছু করব, সেই চিন্তা করে থাকলে তাইলে আর তোমার সামনের পথে যাওয়া কখনোই সম্ভব হবে না। সুতরাং চিন্তা করতে হবে আগে যে আমাদেরকে এই জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে যাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় যেতে হবে। যদি তুমি যেটা যেতে পারো তাহলেই তুমি সফল, তাহলেই তুমি সার্থক। তাহলে আমাদের চিন্তাগুলো কি হবে, আমাদের ভাবনাগুলো কি হবে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হবে, আমাদের পথ চলার পরিকল্পনাটা কি হবে, সেই বিষয়গুলোই কিন্তু হিসেব নিকেশ করে চলার বিষয়। এবার দেখো, কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতেও হয়। শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে ওঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা। হ্যাঁ, কত চমৎকার একটা কথা। হ্যাঁ, যে উপরে উঠতে গেলে দুইটা জিনিস কাজ, একটা হলো উপর থেকে টানা আর একটা হলো নিচের থেকে ঠেলা। তোমরা একটা জিনিস দেখেছো কিনা কখনো? গাড়ি, বাসের ছাদে অনেক সময় বড় বোঝা উঠায়, বা ট্রাকের উপরে অনেক সময় মাল তোলে। দেখবা যে উপরে বসে একদল লোক টানে, আবার নিচের দিক থেকে একদল লোক ঠেলে। তাইলে নিচের দিকে যে ঠেলা সেটা হলো
সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। অর্থাৎ আমাদের সমাজের মানুষের মানসিকতাটা হবে এই যে মনুষ্যত্ব বোধ তৈরি করতে হবে শিক্ষার মাধ্যমে। কিন্তু আমাদের সমাজের মানসিকতা তো সেটা নয়। আমাদের সমাজে সব মানুষ চায়, এই যে বললাম যে প্লাস, সব মানুষ চায় কি যে আমার টাকা পয়সা প্রচুর কামাই করতে হবে, লেখাপড়া শিখে বড় অফিসার হবে, যত বড় অফিসার, যত বড় সরকারি কর্মকর্তা, উচ্চ পদস্থ অফিসার, তত বেশি টাকা পয়সা কামাই, তত বেশি লাক্সারিয়াস লাইফ লিড করা, তত বেশি আনন্দ উপভোগ করা, জীবনকে মজার করে তোলা। হ্যাঁ, তাইলে এই বিশৃঙ্খল সমাজ ব্যবস্থার কারণেই কিন্তু উপর থেকে টানা হলো শিক্ষা, উপর থেকে টানা হলো শিক্ষা। এখন সেই শিক্ষাটা ভালো করে কাজ করতে পারে না, আর যখন ভালো করে কাজ করতে পারে না তখন সে মানবসত্তার ঘরেও যেতে পারে না। তাহলে অনেকে মিলে খুব জোরে উপর থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে ওঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর ওঠানো যায় না। খুব চমৎকার একটা কথা দেখো, যে ওই যে বলছি না যে এই রকম সমাজ ব্যবস্থার পরেও মাঝে মাঝে দুই একজন অনেক সময় যে বিশ্ববিখ্যাত হয়, অনেক অনেক মানুষের মধ্যে যে একজন হয়ে ওঠে, সেটা কেন? যে ওই শিক্ষা উপর থেকে যে টানা, বলছে যে উপর থেকে টানলে পরে মানুষ কখনো কখনো উপরে উঠতে পারে, কিন্তু শুধু নিচ থেকে ঠেলে উপরে ওঠানো যায় না, সেটা একদমই যাবে না। একটা সিম্পল সাধারণ একটা উদাহরণ, যেমন ধরো এমনি কোনো সিঁড়ি নেই, এরকম নিচতলার থেকে যদি কাউকে ঠেলে দোতলায় উঠাতে হয়, 5 তলায় 10 তলায় উঠাতে হয়, তাহলে সেক্ষেত্রে নিচ থেকে ঠেলে একটা মানুষ 2 তলার ছাদ পর্যন্ত কি হাতে পাবে না। তাহলে যখন সে ধাক্কা দিবে তাহলে সে নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত যেতে পারে, কিন্তু একজন মানুষ 10 তলার ছাদে বসে যদি রশি ফেলে নিচের দিক থেকে টানে, তাইলে অনেকে মিলে টানতে 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 কিন্তু একসময় 10 তলার ছাদে তোলা সম্ভব, কিন্তু নিচ থেকে ঠেলে কখনো 10 তলার ছাদে উঠানো সম্ভব হবে না, কারণ তার হাত অত দূর পর্যন্ত যাবেই না। তাহলে উপর থেকে টানা, নিচ থেকে ঠেলা দুটোই রাখতে হবে, তবে উপরের টানাটা বেশি মজবুত, বেশি শক্ত, বেশি শক্তি থাকতে হবে। যদি সেটা থাকে, যত বেশি শক্তি উপরের থেকে টানা, মানে শিক্ষার শক্তি যত বেশি হবে, তত আমাদের সমাজের এই একজন যে মানুষ তৈরি হওয়া, অন্যতম একজন, এই সংখ্যাটা তখন বাড়তে থাকবে। আর এই সংখ্যা যখন বাড়তে থাকবে তখনই কিন্তু একটা দেশ হয় উন্নত, তখনই একটা দেশ পৃথিবীর বুকে নিজেদেরকে সুন্দরভাবে দাঁড় করাতে পারে, সমহিমায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এবং সেটাই কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। এবার দেখো যে শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা বলি মাত্র সত্য। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে, শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। আমরা অনেক সময় বলে থাকি যে আসলে লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু বাস্তবে আমরা অনেক সময় লোভকে সংবরণ করতে পারি না। কথার কথা, একটা বিলের মধ্যে প্রচুর মাছ আছে, সাপও আছে, আমরা কিন্তু সাপের ভয় না পেয়েও জাল নিয়ে কিন্তু মাছ ধরতে যাই, কিন্তু ওই জায়গায় গিয়ে সাপের কামড়ে তো মানুষ মারাও যেতে পারে। তাইলে লোভের পাপ, পাপে মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু আরেকটা বিষয় হলো আবার এই যে যদি সে সাপ সম্পর্কে সচেতন হতে পারে, যদি সে জানে বোঝে, যেমন কার্বলিক অ্যাসিড নামে আবার এক ধরনের পদার্থ আছে। এখন কেউ যদি মনে করে এখানে তো মাছ আছে অনেক, সাপও থাকতে পারে, তাইলে একটু অ্যাসিড ছিটিয়ে দেই আগে, সাপ দূরে চলে যাবে, তারপরে আমি মাছ ধরবো। তাইলে এই যে বুদ্ধিটা, এইটা হলো শিক্ষার মাধ্যমে।
আর যদি ওই বুদ্ধিটা না থাকে তাইলে তো লোভে পাপ, পাপে মৃত্যু হবে। কিন্তু লোভ থেকে সংবরণ করার জন্য, পাপটার থেকে মুক্ত রাখার জন্যই মানুষের মূলত দরকার কি? শিক্ষা। তাইলে এই শিক্ষাটা হলো উপর থেকে যে টানা, আর সেই শিক্ষাটাই হলো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আমরা যদি শুধু চাকরির কথা চিন্তা করি, শুধু অর্থ চিন্তা যদি আমাদের মাথায় থাকে, তাহলে সেই শিক্ষা কখনো পরিপূর্ণ শিক্ষা হতে পারে না। এবার ধরো দেখো যে ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। লেফাফা দুরস্তি মানে বাইরে একদম, অনেকে আছে দেখবা যে সুন্দর কোট টাই প্যান্ট, একদম সেজে গুজে একেকার, দেখতেও চেহারা সুন্দর বেশ, কিন্তু ভিতরে শিক্ষা নেই। যদি এরকমটা হয় তাহলে এটাকে বলে লেফাফা দুরস্ত। এই মানুষটার কোনো মূল্য নেই, অত বেশি গুরুত্ব বা ভ্যালু নেই। আবার আরেকটা জিনিসও তোমাদেরকে বলি, সেটা হলো এই যে শিক্ষা মানে শুধু 1 2 3 4 থেকে শুরু করে তুমি একেবারে মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, বিএ পাস, এমএ পাস, অনার্স মাস্টার্স করলা, এগুলোই যে শিক্ষা, আসলে বিষয়টা তা না। যেমন তোমরা ক্লাস 7 একটা কবিতা পড়েছিল, সবার আমি ছাত্র। সেখানে দেখো আকাশ থেকেও শিক্ষা পাওয়া যায়, বাতাস থেকে শিক্ষা পাওয়া যায়, সমুদ্র থেকে শিক্ষা পাওয়া যায়, নদ নদী সব জায়গার থেকে শিক্ষা পাওয়া যায়, সূর্যের থেকেও শিক্ষা পাওয়া যায়। পৃথিবীতে বহু মানুষ আছে যারা এরকম একাডেমিক 1 2 3 অন মেট্রিক, ইন্টারমিডিয়েট, এসএসসি, জেএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স কিচ্ছু করেনি, কিন্তু তারাও শিক্ষিত। নজরুল, রবীন্দ্রনাথ, লালন শাহ, এরকম বহু মানুষ আছে যারাও শিক্ষিত, যাদের অন্তর্চোখের মাধ্যমে পারিপার্শ্বিক বিষয়গুলো দেখে শুনে এদেরকে বলে স্বশিক্ষিত। কি বলে? স্বশিক্ষিত। এরা হলো নিজেরা দেখে দেখে শেখে। সব কিছুই যে বইয়ের পাতার থেকে পড়ে পড়ে শিখতে হবে বিষয়টা কিন্তু তা না। শিখতে হবে চতুর্দিকে দেখে দেখে, সব জায়গার থেকে শেখা। তাহলে শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশনে মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না, সেখানে শিক্ষা নেই। শুধু এই যে দেখো, এখন অনেক অনেক জায়গায় এরকম ঘটনা অনেক সময় ঘটে যে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক লাঞ্ছিত হচ্ছে। শিক্ষার্থীরা অনেক সময় শিক্ষকদেরকে অপমানিত করছে, শুধু মুখে নয় শারীরিকভাবেও অনেক সময় করছে। তাহলে এরাও তো শিখছে, তাহলে এই শিক্ষাটা কোথায়? এদের মধ্যে শিক্ষা না, এদের মধ্যে মূল্যবোধের অভাব। মূল্যবোধ, সভ্যতা, ভদ্রতা, আচরণ, কোথায় কি করতে হবে হবে না, এই বোধ তাদের মধ্যে নেই। আর যাদের মধ্যে এটা নেই তারা কখনো শিক্ষিত নয়। হতে পারে তাদের অনেক সার্টিফিকেট রয়েছে, কিন্তু মূলত তারা আসলে শিক্ষিত নয়। মনে থাকবে তো? লাস্ট প্যারাটে ধরো, শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়, তা না হলে জীবনে উন্নয়নের অনেক বিলম্ব ঘটে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। ওই যে আরেকটা বিষয় হলো, শিক্ষা যদি না থাকে তাইলে এরকম মানুষের অবয়ব থাকলেও সে আসলে মূলত প্রাণীর মতো। আরেকটা বিষয় দেখবা, আল্লাহর 3 ধরনের সৃষ্টি আছেন। আল্লাহর 3 ধরনের সৃষ্টি আছে। এক ধরনের সৃষ্টি হলো যারা হলো ফেরেশতার মতো, ফেরেশতা, অর্থাৎ এদের মধ্যে কোনো চাহিদা নেই, এরা শুধু, এদের কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো বাধা নেই, এদের কোনো
শারীরিক বা জৈবিক বা দৈহিক কোনো চাহিদাই তাদের মধ্যে নেই। তারা শুধু যা বলে আল্লাহ সেটাই শোনে। আর এদের মধ্যে কোনো নেতিবাচক কোনো বিষয় নেই। আর একটা সৃষ্টি হলো ধরো প্রাণীদের মধ্যে কোনো মূল্যবোধ বলে কিছু নেই। তাদের শুধু জৈবিক একটা চাহিদা খাওয়া পড়া দিয়ে সৃষ্টি করা হয়েছে। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে ওই পশু পাখিদের যে বিষয় আছে সেটাও আছে মানুষের মধ্যে, আবার ফেরেশতার যে বিষয় সেটাও আছে মানুষের মধ্যে। সুতরাং মানুষের হিসেব নিকেশটা কিন্তু একটু আলাদা। মানুষের মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক দুটো বিষয় মানুষের মধ্যে লক্ষণীয়, এবং সেই বিবেচনা করেই কিন্তু মানুষকে পথ চলতে হয়। তাহলে পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, তেমনি অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তুমি রাস্তায় চলছো, মনে করছো যে বাইরে একটু বিভিন্ন জগৎ ঘুরে ঘুরে দেখবো, চতুর্দিকে তাকাবো, উপরে আকাশের সূর্য আছে, চাঁদ আছে, তারা আছে, সেগুলো দেখবো। বাইরে দূর দিগন্তে সূর্য ডুবে যাচ্ছে সেই দৃশ্য দেখব। দূর থেকে গাছপালার উপর দিয়ে বাতাস যখন বয়ে চলছে সেই গাছপালার যে হেলুনি দুলুনি সেটা আমরা দেখব। এই আনন্দ উপভোগ করব। তখন কিন্তু রাস্তায় নিচে হাঁটতে গিয়ে খাদাখন্দ আছে কিনা, কাটা আছে কিনা, বা শক্ত পাথর পায়ে ব্যথা লাগছে কিনা, এই চিন্তা করে হাঁটতে গেলে কিন্তু ওই বিষয়গুলো দেখা সম্ভব হবে না। মনুষ্যত্বের বিকাশ, মূল্যবোধের বিকাশ তৈরি করতে গেলে, অনেকের মধ্যে একজন হতে গেলে সারাক্ষণ যদি তোমার খাওয়ার পড়ার চিন্তা করতে হয় তাহলে তুমি ওই জগতে পৌঁছতে পারবে না। তোমাকে খাওয়া পড়ার চিন্তাটুকু যতটুকু না হলেই নয়, সেইটুকু করে তোমাকে ওই জগতে যেতে হবে। রাস্তায় হাঁটবে, সামনে এক নজর দেখবে, দেখে কতটুকু পথ কেমন কি আছেন কি না আছে সেটা একবার দেখে তারপরে হাঁটতে থাকবে অনুমানের ভিত্তিতে। আর চতুর্দিকে অবজার্ভ করবে, তাকাবে, দেখবে, উপভোগ করবে, আনন্দ করবে। তখন না সেখানে তোমার মনের প্রশান্তিটা আসবে। হ্যাঁ, তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়। তাইলে দুই জিনিসই দরকার। এদিকে অন্ন বস্ত্রের চিন্তা আছে, অন্যদিকে মনুষ্যত্বের বিকাশ আছে। দুটোকেই, যে প্রথমটার যতটুকু না হলেই নয় সেইটুকু নিয়ে সামনের দিকে পথ চলা। আর কি, নইলে বেড়িমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উড়তে পারবে না। চিন্তাটা যদি সেরকম থাকে যে আমাকে উপরে যেতে হবে, পিছনের এই বন্ধন ছিঁড়তে হবে, মুক্তির আনন্দে পাখা ঝাপটিয়ে উঠতে পারবে, যদি সেটা তোমার মধ্যে তৈরি হতে পারে তাহলেই তুমি সামনে এগোতে পারবে। আর যদি সেই চিন্তাই মাথার মধ্যে না আসে তাহলে শুধু নিচের তলায় নিচের ঘরে বসে থাকবে। আর অনেক সময় পাখা ঝাপটানোর যে সময়, ব্রয়লার মুরগি দেখেছ, ও জন্মগ্রহণ করছে, বসে পড়েছে, তারপরে শুধু খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে, খেতে খেতে ও কিন্তু সোজা হয়ে দাঁড়াতেও পারে না, দৌড়াতেও পারে না, আর উঠতে তো পারেই না। দেশি মুরগি দেখবা একটা তাড়িয়ে ধরা যায় না, আবার যদি তাকে ধরতেও যাও সে পাখা ঝাপটিয়ে উড়াল দিয়ে চলে যায়। যদিও সে পাখির মতো ওড়ার কথা নয়, কিন্তু তারপরেও সে পারে। ব্রয়লার মুরগি 28 দিনে 30 দিনে 1 কেজি তার বেশি হয়ে যাবে, এরপরে কদিন পরে মানুষ কিনে নিয়ে জবে করে খেয়ে ফেলবে। অর্থাৎ বসে থেকে থেকেই তাকে জীবন শেষ করে দিতে হলো। আমাদেরকেও সেরকম বসে থেকে থেকে অন্ন বস্ত্রের চিন্তা করে করেই শুধু জীবনটা যেন শেষ না হয়ে যায়। যে আইলাম আর পাইলাম, গেলাম পাইলাম আর খাইলাম ভবে, দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না, জীবনটা যেন এমন না হয়। আমরা খাবো, পড়বো, জীবনটাকে বাঁচাবো,
জীবনে বেঁচে থাকব, কিন্তু মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য স্বর্গপানে যাওয়া, মানব সত্তার ঘরে যাওয়া, মনুষ্যত্বের বিকাশ ঘটানো, মূল্যবোধের বিষয়টাকে নিজের মধ্যে নিয়ে আসা, হ্যাঁ, এবং সেই স্বপ্ন দেখা এবং অনেকের মধ্যে একজন হওয়া এবং পৃথিবী বিখ্যাত হওয়া। যদি আমরা সেই চিন্তা ভাবনা করতে পারি, তাহলেই আজকের এই প্রবন্ধ শিক্ষা ও মনুষ্যত্ব পড়াটা সার্থক হবে। আমি তোমাদের মধ্য থেকে অনেকেই যারা পড়াশোনা করছো, কেউ না কেউ এরকম যদি ছড়িয়ে যেতে পারো, কেউ না কেউ যদি এরকম নিজেকে বিকশিত করতে পারো, হ্যাঁ, তাহলেই কিন্তু আমার আজকের এই পড়ানো সার্থক, হ্যাঁ, আমার এই কথা বলাটাও সার্থক হবে। তবে আমি সেই আশায়, সেই প্রত্যাশায়, সেই আকাঙ্ক্ষায় অপেক্ষারত, তোমাদের মধ্য থেকেও কেউ সেরকম বের হবে, অনেক বড় হবে, বিকশিত হবে, অনেকের মধ্যে একজন হবে, সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।